আরে 9টা বেজে গেছে, আমাদের ব্রেকফাস্ট কোথায়? বাড়িতে দুটো মহিলা থাকতে সময় মতো খাবার পাওয়া যায় না। রুচিকা, তাড়াতাড়ি আমার খাবারটা নিয়ে এসো। শ্বশুর মশাইয়ের চিৎকার শুনে 7 মাসের গর্ভবতী প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে জলখাবার নিয়ে আসে আর শ্বশুর মশাই এবং স্বামীকে পরিবেশন করতে শুরু করে। আসলে বাবা, মা বাড়িতে নেই, মা একটু আগেই বাজার করতে গেছে। বাড়িতে সবজি, আনাজপত্র, মাছ, মাংস সবই শেষ হয়ে গেছে, তাই মা সকাল সকাল বাজারে বেরিয়ে গেছে। আর আমারও সকাল থেকে আজকে শরীরটা ভালো নেই, তাই রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। প্রিয়াঙ্কার কথা শুনে তার স্বামী শুভঙ্কর বলে, তোমাদের কাছে শুধুমাত্র অজুহাত জমা করা থাকে তাই না? কটা বাজে একবার দেখেছো? অন্যান্য দিন তো আমরা 9টার মধ্যে অফিসে পৌঁছে যাই, কিন্তু এখনো পর্যন্ত আজকে ব্রেকফাস্ট করতে পারলাম না। কি করো বলো তো সারাদিন? দুটো তো বাসন মাজো, আর 2-4টে জামা কাপড় কাচো, আর 2-1 বেলা রান্না করো, এতেই তোমাদের সারাদিন সময় লেগে যায়। আর ওই সমস্ত সাধারণ কাজকর্ম করতে তোমাদের অনেক কষ্ট হয় তাই না? যত সব। আরে আমি তো বললাম আজকে আমার শরীরটা ভালো নেই, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কিন্তু গর্ভবতী। আর এই গর্ভবতী অবস্থাতেই আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। মা বাড়িতে থাকলে রান্না বান্নাতে আমাকে হেল্প করে ঠিকই, কিন্তু মা তো আজকে বাড়িতে নেই, তাই রান্না করতে আমার দেরি হলো। আর এই অবস্থাতে অনেকক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু খুব কষ্ট হয়। তুমি এমন করছো যেন তুমি এই পৃথিবীতে প্রথমবার গর্ভবতী হয়েছো। গর্ভবতী অবস্থাতে বুঝি কাজ করা যায় না তাই না? যাও তাড়াতাড়ি আমার টিফিন প্যাক করো, সকালবেলা উঠে বাড়ির মেয়েদের ভাষণ শুনতে ভালো লাগে না। স্বামীর কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে প্রিয়াঙ্কার ভীষণই খারাপ লাগে। আসলে প্রিয়াঙ্কা তার শ্বশুর মশাই, শাশুড়ি মা এবং স্বামীর সঙ্গে বাস করে, আর তার শ্বশুর বাড়ি ছিল ভীষণই বড়লোক। তার স্বামী এবং শ্বশুর মশাইয়ের নিজস্ব কোম্পানি ছিল, কিন্তু টাকা পয়সা, ধন সম্পদ থাকা সত্ত্বেও বাড়ির মহিলাদের প্রতি শুভঙ্কর এবং তার বাবার ব্যবহার খুবই খারাপ ছিল। তারা বাড়ির মহিলাদেরকে কখনো সম্মান দিত না, তারা সবসময় বাড়ির মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করে থাকতো। অন্যদিকে প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ির ঠিক উল্টো দিকেই স্বাগতা তার গরিব পরিবারের সঙ্গে বাস করত। স্বাগতার পরিবারেও ছিল তার স্বামী, শাশুড়িমা এবং শ্বশুর মশাই। আর তার স্বামী এবং শ্বশুর মশাই কম টাকা উপার্জন করলেও তারা বাড়ির মহিলাদেরকে খুবই সম্মান করত আর সবসময় তাদের সঙ্গে খুবই নম্রভদ্র আচার আচরণ করে থাকতো। স্বাগতা, বাজারের ব্যাগগুলো দাও, আমি আর বাবা তাড়াতাড়ি বাজারগুলো করে নিয়ে আসি, তারপর আমাদের আবার ফ্যাক্টরিতেও যেতে হবে। আর এমনি আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে আজকে আমার আর মায়ের দুজনেরই ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। বিশেষ করে আমি যেই থেকে গর্ভবতী হয়েছি সেই থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই পারছি না, তাই এখন প্রত্যেক দিনই রান্না বান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তোমরা কিছু মনে করো না, আমি কাল থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। বাবা মনোজ, আজকে না হয় তোদেরকে বাজারে যেতে হবে না, তুই আর তোর বাবা ফ্যাক্টরিতে চলে যা। আমি আর বৌমা বরং দুজনে গিয়ে বাজার করে নিয়ে আসবো। এমনিতেই আজকে খাওয়া দাওয়া করতে অনেকটাই তো দেরি হয়ে গেছে, ফ্যাক্টরিতে দেরি করে পৌঁছালে তোদেরকে আবার শুধু শুধু বকা শুনতে হবে। আরে না না মা, বাড়িতে ছেলেরা থাকতে তোমরা আবার বাজারে যাবে কেন? তোমার হাঁটুতে তো ব্যথা, স্বাগত আবার গর্ভবতী, তাই তোমরা ভারী ভারী ব্যাগ বইতেও পারবে না। আর আমাদের যতই দেরি হোক না কেন আমরা বাজার করে রেখে তারপরেই ফ্যাক্টরিতে যাব। আর তাছাড়া আমরা ফ্যাক্টরিতে বলেও দিয়েছি এখন কয়েক মাস একটু ফ্যাক্টরিতে যেতে আমাদের দেরিও হবে। ছুটির পর আমরা এক্সট্রা টাইম কাজ করে দিলেই তো সমস্যা মিটে যাবে। এই বলে ব্যাগ নিয়ে মনোজ এবং তার বাবা দুজনেই বাজার করতে চলে যায়। আর তারা ভালো মতো বাজার করার পরই ফ্যাক্টরিতে কাজ করতে যায়। এভাবেই সময় কাটে। আর একদিকে যেখানে প্রিয়াঙ্কার পরিবারের টাকা পয়সার কোনো অভাব না থাকা সত্ত্বেও তাদের বাড়িতে শান্তির বড্ড অভাব দেখা দেয়, কারণ প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে বাড়ির পুরুষরা মহিলাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করে থাকে। বলছি শুভঙ্কর, আজকে কিন্তু আমার ডাক্তার দেখানোর ডেট আছে, তুমি আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে প্লিজ, তাহলে তোমার সঙ্গে আমি ডাক্তারের কাছে যাব। এর আগের বারও সময় মতো ডাক্তার দেখাতে পারিনি বলে ডাক্তার কিন্তু খুব বকাবকি করেছে। তোমার কি মাথা খারাপ নাকি? এখন আমি অফিসের কাজকর্ম রেখে তোমার সাথে ডাক্তারের কাছে যাব? আমার অনেক কাজ আছে, আমি দরকারি কাজ ছেড়ে এরকম ফালতু কাজে সময় দিতে পারবো না। তুমি বরং মায়ের সাথে ডাক্তারের কাছে চলে যাও। আর এমনি তোমার সারাদিন বাড়িতে ফাঁকাই বসে থাকে তাই না? শুভঙ্কর, তোমার গর্ভবতী স্ত্রীকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাবে, এটা তোমার কাছে ফালতু কাজ মনে হচ্ছে? সত্যি তোমার ব্যবহার দেখে আমি ভীষণ অবাক হচ্ছি। আর মায়ের কদিন ধরে শরীরটা খুব খারাপ, মায়ের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা অনেকটাই বেড়েছে, তাই মা আমাদের সঙ্গে ডাক্তারের কাছে যেতে পারবে না। আর তাছাড়া আমাদের ড্রাইভার দাদা কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই আমরা চাইলেই নিজেদের গাড়ি করে তো ডাক্তারের কাছে যেতে পারবো না। উফ, প্রত্যেকদিন সংসারের সমস্যার কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আমাদের আরো অনেক কাজকর্ম থাকে, কেন সকালবেলা প্রত্যেকদিন মাথা খারাপ করে বলো তো? ড্রাইভার নেই তাতে কি হয়েছে? তুমি বাসে কিংবা অটোতে করে ডাক্তারের কাছে চলে যাও, এই সময় একটু হাঁটাচলা করাও দরকার। আর মায়ের যখন শরীর খারাপ তখন তুমি একাই ডাক্তারের কাছে যাও, তুমি তো এতটা অসুস্থ নাও যে তুমি একা একা ডাক্তারের কাছে যেতে পারবে না তাই না? এই বলে শুভঙ্কর তার বাবার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যা দেখে প্রিয়াঙ্কার চোখে জল চলে আসে।
বৌমা, তুমি মন খারাপ করো না, তুমি একটু 2-1 দিন অপেক্ষা করো। আমার কোমরে ব্যথা আর হাঁটুর ব্যথা একটু কমে গেলে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আমার ছেলেটাকে একেবারে মানুষ করতে পারলাম না। আমার ছেলেটা একেবারে আমার স্বামীর মতোই হয়েছে। যেই থেকে বিয়ে করে আমিও এই বাড়িতে এসেছি, শুধুমাত্র আমার স্বামীর কাছ থেকে অবহেলা পেয়েছি। আর এখন তো আমার ছেলেটাও আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। ঠিক এমন সময় রুচিকা দেবী এবং তার বৌমা জানালা দিয়ে দেখতে পায় যে স্বাগতাকে সঙ্গে নিয়ে তার স্বামী এবং শ্বশুর মশাই কোথাও যাবে বলে বাড়ির বাইরে বেরিয়েছে। আর যা দেখে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা বাড়ির বাইরে আসে। কি ব্যাপার স্বাগতা, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে দিদি, আজকে তো আমার ডাক্তার দেখানোর ডেট আছে। আমি মনোজকে বললাম যে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে ডাক্তারের কাছে চলে যাব, কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না। দেখো না, গাড়ি বুক করেছে, এখনই গাড়ি আসবে, তাই গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে আছি। বেকার বেকার টাকা নষ্ট করার কোনো মানে হয় বলো? 10-15 মিনিট হেঁটে গেলেই তো বাসে করে ডাক্তারের কাছে যেতে পারতাম। সবসময় টাকা পয়সার কথা চিন্তা করলে হবে না স্বাগতা। আমরা টাকা পয়সা উপার্জন করছি, আর এই সময়টাতে যদি টাকা পয়সা খরচা করতে না পারি তাহলে সেই টাকা পয়সা জমে কি লাভ? এই রোদের মধ্যে তোমাকে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যেতে হবে না। আর মায়েরও তো শরীর খারাপ, তাই এখন শুধু শুধু মাকে কষ্ট দেওয়া উচিত হবে না, বুঝেছো? সত্যি মনোজ বাবা, তোমার ব্যবহার দেখে আমি খুবই অবাক হই। মা স্বাগতা, মনোজের মতো স্বামী পেয়েছো তুমি, সত্যিই কিন্তু তুমি খুব ভাগ্যবতী। আর আমার ছেলেটা একেবারে বেয়াদব তৈরি হয়েছে। আমার বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো ওর কাছে সময় নেই। এরকম করে বলবেন না কাকিমা, আপনাদের বাড়ির ছেলেরা তো সবসময় বাড়ির কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত থাকে, তাই হয়তো আপনাদেরকে সময় দিতে পারে না। প্রিয়াঙ্কা দিদি, তুমি চলো, তুমি বরং আমাদের সঙ্গেই চলো, আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলে আমার শ্বশুর মশাই আর স্বামী দুজনেই কিন্তু ফ্যাক্টরি থেকে ছুটি নিয়েছে, তাই আমাদের বাড়িতে ফিরতে দেরি হলেও কোনো সমস্যা নেই। এমন কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়, তাই প্রিয়াঙ্কা তাদের সঙ্গে ডাক্তার দেখাতে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। আর সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা এবং স্বাগতা দুজনের গর্ভাবস্থাতেই অনেক রকমের পরিবর্তন দেখা দেয়। আর মাঝে মধ্যে তাদের দুজনেরই শরীর খুবই খারাপ করে, তাই তারা বাড়ির কাজকর্ম ঠিক মতো করতেও পারে না। আর একদিন যখন রাত্রিবেলা স্বাগতা রান্নাঘরে রান্না করতে যায়, তখনই ফ্যাক্টরি থেকে মনোজ বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসে সে যখন তার গর্ভবতী বউকে কষ্ট করে রান্না বান্না করতে দেখে, তখন মনোজের খুবই খারাপ লাগে। তাই মনোজ তখনই হাত মুখ ধুয়ে সোজা রান্নাঘরে চলে যায়। স্বাগতা, তুমি তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছো, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। আর এখন কি কি রান্না বাকি আছে বলো, আমাকে বলে দাও, আমি করে দেবো। মায়ের তো দেখলাম শরীর খারাপ বলে শুয়ে আছে, মাকে একটা ভালো ডাক্তারও দেখানো দরকার। দেখি এই মাসে মাহিনা পেলেই মাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মায়ের ঠিকঠাক মতো চিকিৎসা হচ্ছে না বলেই মায়ে তো কষ্ট পাচ্ছে। আর তোমাকে রান্না বান্না করতে হবে না, তুমি এইমাত্র ফ্যাক্টরি থেকে কাজকর্ম করে বাড়িতে ফিরে এলে, আর এখন তুমি আবার রান্না বান্না করবে? সবচেয়ে বড় কথা, তুমি তো রুটি বানাতেই পারবে না। আমি আলুর দম চাপিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, তারপর আমি আস্তে আস্তে রুটিগুলো বানিয়ে নেব। আরে কে বলেছে আমি রুটি বানাতে পারবো না? আমার মা আমাকে সব কাজ করা শিখিয়েছে, শুধু আমি কেন, আমার বাবাও রুটি বানাতে পারে। আমি বাবাকে ডেকে নিচ্ছি, বাবা রুটি বেলে দেবে আর আমি রুটিগুলো সেকে নেব। তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। এই শুনে স্বাগতা খুবই খুশি হয়। এভাবেই যতটা সম্ভব মনোজ এবং তার বাবার সাংসারিক কাজকর্মে মহিলাদেরকে সহায়তা করে থাকে। কিন্তু অন্যদিকে প্রিয়াঙ্কাদের বাড়িতে একেবারে আলাদা রকমের দৃশ্য দেখা যায়। বলছি শুভঙ্কর, আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে তুমি বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে দাও, তাহলে আর আমাকে কষ্ট করে রান্না বান্না করতে হবে না। আজকে আমার কোমরে আর পায়ে ভীষণ ব্যথা করছে। প্রিয়াঙ্কার কথা শুনে শুভঙ্কর খুবই রেগে যায়। তোমার মুখে আমি কোনোদিনও শুনলাম না যে তুমি পুরোপুরি সুস্থ আছো। তুমি তো ভালো করেই জানো আমি কিংবা আমার বাবা বাইরের খাবার খেতে পছন্দ করি না। বাইরের খাবার খেলে আমাদের শরীর খারাপ করে, সারাদিন অফিসে নানান রকম টেনশনের মধ্যে থাকতে হয়, তারপর বাড়িতে এসে একটু ঠিক মতো খাবারও পাবো না আমরা, তাই তো? শুভঙ্কর, এরকম করে বলিস না বাবা। আর মাত্র 1 মাস পরেই কিন্তু বৌমার ডেলিভারি হবে, তাই এখন বৌমার বিশ্রাম দরকার। আমার তো হাই প্রেশার বলে আমি আগুনের কাছে গিয়ে রান্না করতেই পারি না। তুই বরঞ্চ একটা কাজ কর না বাবা, যতদিন না বৌমার বাচ্চা হচ্ছে আর বৌমা পুরোপুরি ভাবে সুস্থ হচ্ছে, ততদিন বাড়িতে একজন কাজের মেয়েকে রেখে দে। সেই বাড়ির কাজকর্ম করবে আর রান্না বান্না করে দেবে। কিছু বলা হচ্ছে না বলে তোমরা তো দেখছি মাথায় উঠে যাচ্ছ। এই বাড়িতে কি হবে না হবে সেগুলো এখন তোমরা ঠিক করবে। মানছি আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, আমরা চাইলেই একটা জায়গায় 10টা কাজের মেয়েকে বাড়িতে রাখতে পারি, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো বাইরের কারোর হাতে রান্না করা খাবার আমি খাই না। বাড়িতে বউ থাকতে বৌমা থাকতে অন্যের হাতে রান্না করা খাবার খেতে হবে এখন? মদন বাবুর কথা শুনে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। বাবা, আপনি রাগ করবেন না, আমি এখনই আপনাদের জন্য রান্না বান্না করে নিয়ে আসছি। মা, আপনি যান, ঘরে গিয়ে বিশ্রাম করুন। এই বলে প্রিয়াঙ্কা অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে রান্নাবান্না করতে শুরু করে।
এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কাটে। আর এরই মধ্যে একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা এবং স্বাগতা দুজনেরই প্রসব যন্ত্রণা শুরু হয়। তাই খবর পাওয়া মাত্রই মনোজ এবং তার বাবা ফ্যাক্টরির কাজকর্ম ফেলে রেখে বাড়িতে ফিরে আসে আর সবাই মিলে স্বাগতাকে হসপিটালে ভর্তি করে। কিন্তু অন্যদিকে প্রিয়াঙ্কার স্বামী এবং শ্বশুর মশাই খবর পাওয়ার পরও কিছুতেই বাড়িতে ফিরতে চায় না। তাই বাধ্য হয়ে রুচিকা দেবী একা একা বৌমাকে নার্সিং হোমে নিয়ে যায়। আর প্রিয়াঙ্কা এবং রুচিকা দুজনেই অপারেশনের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়। মা, স্বাগত এখন খুবই অসুস্থ, তাই কিছুদিন এখন তোমাকেই স্বাগতের কাছে হসপিটালে থাকতে হবে। বাড়ির কাজকর্ম রান্না বান্না নিয়ে তুমি চিন্তা করো না, আমি আর বাবা সব করে নেব। তুমি শুধু স্বাগতের ভালো মতো খেয়াল রেখো। এই বলে মনোজ এবং তার বাবা বাড়িতে চলে যায়। আর তারা বাড়িতে গিয়ে দুজনে মিলে বাড়ির সমস্ত কাজকর্ম করে, রান্নাবান্না করে। আর রান্নাবান্না করার পর টিফিনে করে খাবার নিয়ে হসপিটালে এসে পৌঁছায়। সেই সাথে তারা স্বাগতা তার শাশুড়ি মায়ের জামা কাপড়, বাচ্চার জামা কাপড়, আরো কিছু প্রয়োজনীয় বাসনপত্র নিয়ে আসে। এভাবেই মনোজ এবং তার পরিবার স্বাগতার খুবই খেয়াল রাখে। আর অন্যদিকে সেদিন অনেক রাত্রিবেলা শুভঙ্কর এবং তার বাবা খালি হাতে নার্সিং হোমে গিয়ে পৌঁছায়। এমন সময় ডাক্তারবাবু এবং হসপিটালের নার্সেরা তাদেরকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে। মিস্টার শুভঙ্কর, শেষ পর্যন্ত আপনি তাহলে আসলেন, কিন্তু এখন এসে তার কোনো লাভ নেই। আপনার ওয়াইফ কতটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে দিয়ে বাচ্চা ডেলিভারি করেছে আপনি জানেন? আপনার ওয়াইফের ও নেগেটিভ ব্লাড, আমাদের নার্সিং হোমে ব্লাডও ছিল না, ব্লাড ব্যাংকেও আমরা ব্লাডও পাইনি। আজকে ব্লাডের জন্য আপনার ওয়াইফের মৃত্যু পর্যন্ত হতে পারতো। আপনার অসুস্থ মা অনেক চেষ্টা করেও কিছু করতে পারেনি। তারপর আপনাদের প্রতিবেশী, কি যেন নাম, মনোজ বাবু, ওই মনোজ বাবু এসে ব্লাড দেওয়ার পরেই আপনার ওয়াইফ এখন জীবনে বেঁচে আছেন, বুঝেছেন? ডাক্তারবাবু, এই ধরনের মানুষকে কিছু বলে লাভ নেই। এনারা শুধু টাকা পয়সার গরম দেখাতেই পারে। এনারা মানসিক দিক থেকে কখনো উন্নত হতে পারবে না। হসপিটালে বউকে দেখতে এসেছে, অথচ খালি হাতে চলে এসেছে। কোনো দরকারি প্রয়োজনীয় জিনিস নিয়ে আসেনি, কিংবা নিজের স্ত্রীর জন্য খাবার পর্যন্ত নিয়ে আসেনি। বিপদের সময় স্ত্রীর পাশে থাকতে হয়, সেই বোধটুকুও নেই। মিস্টার শুভঙ্কর, আপনার আগে দায়িত্ববান স্বামী হওয়া উচিত ছিল, তারপরেই তো আপনি আদর্শ বাবা হতে পারবেন। এই নার্সিং হোমে একবার তাকিয়ে দেখুন তো, যারা যারা আছে তারা তাদের স্ত্রীর আর বাচ্চার কত সুন্দরভাবে দেখাশোনা করছে। নিজে হাতে স্ত্রীকে খাইয়ে দিচ্ছে, বাড়ি থেকে নিজে হাতে রান্না করে নিয়ে আসছে। আর আপনারা পুরুষের নামে কলঙ্ক। হসপিটালে সমস্ত নার্স এবং ডাক্তারদের মুখে এরকম কথা শুনে শুভঙ্কর এবং তার বাবা নিজেদের ভুল বুঝতে পারে। তাই তারা তখনই হাত জোর করে স্বাগত এবং তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেই সাথে মনোজকে ফোন করে শুভঙ্কর তাকে অনেক অনেক ধন্যবাদ জানায়, কারণ আজকে শুধুমাত্র মনোজের জন্যই প্রিয়াঙ্কার জীবন বেঁচে যায়। আর এরকম ঘটনার পর থেকে শুভঙ্কর এবং তার বাবা বাড়ির মহিলাদের প্রতি নিজেদের আচার ব্যবহার সম্পূর্ণরূপে পাল্টে ফেলে। এখন তারা বাড়ির মহিলাদের খুবই শ্রদ্ধা করে, সম্মান দেয়, আর সেই সাথে তাদের অনেক ভালোবাসা দেয় এবং তাদের প্রতি খেয়ালও রাখে। একই, এই হিটারটা এভাবে ফেটে গেল কিভাবে? সদ্য কিনে এনেছিলাম ঠান্ডার সময় ব্যবহার করব বলে, এটার এমন অবস্থা কিভাবে হলো? বৌমা, তোমাদের কারোর লাগেনি তো? না না, আমরা সবাই ঠিক আছি। আমরা তো এটাকে ঠিক করতে গিয়েছিলাম, ফেটে গেল কেন বুঝতে পারলাম না। অনেক গরমের জন্য বোধহয় এমন হয়েছে। ঠিক করতে গিয়েছিলে মানে? খারাপ কবে হলো? কি বলছো, একটু পরিষ্কার করে বলো তো। আমাদের গ্রামে একজনের ফোন একবার খুব খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও সে তার ফোনটা ব্যবহার করেই যাচ্ছিল। এমন করার কারণে তার ফোনটা দুম করে ফেটে গিয়েছিল। এই মেশিনটাতে যাতে ওরকম অসুবিধা না হয় তাই আমরা এটার উপর 1 বালতি জল ঢেলে দিয়েছিলাম, কিন্তু তাতেও ফেটে গেল। কিছুই বুঝতে পারলাম না কি হলো। তোমরা হিটারে জল ঢেলেছো? সবে মাত্র এটাকে চালিয়ে বাথরুমে গিয়েছিলাম ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য, তার মধ্যে এত কিছু করে ফেললে। আমার তো হিটারটা কেনাই মনে হয় ভুল হয়েছে। ভেবেছি এখন গরমকাল হিটারের দাম কম থাকবে, সেই জন্য আগে ভাগে কিনে রাখলাম। এই মেশিনটা তো খুব গরম হয়ে গিয়েছিল, এটা সামনে দিয়ে হেঁটে যাওয়াই যাচ্ছিল না। আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় এই ভেবে আমরা এটাকে ঠান্ডা করার জন্য এটার উপর জল ঢেলে দিয়েছিলাম, কিন্তু তাও তো শেষ রক্ষা হলো না। অনিতা দেবী তার বৌমাদের মুখে এমন কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে। কয়েকদিন আগেই অনিতা দেবী তার 4 ছেলের সঙ্গে গরিব ঘরের 4 জন মেয়েকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। অনিতা দেবী তার 4 ছেলে অমর, বিকাশ, অরুণ এবং চন্দনের সঙ্গে থাকত। অনিতা দেবীর 4 ছেলেই অনেক বড় ব্যবসায়ী ছিল। তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা কোনো কিছুরই কোনো রকমের অভাব ছিল না। তার শুধুমাত্র অভাব ছিল 4 বৌমার। অনিতা দেবী তার ছেলেদের বাড়ি বাড়ি বিয়ে করার কথা বললেও তারা কখনোই বিয়ের জন্য রাজি হয় না। তোরা আমার কথা ভাবিস না তাই না?
এই যে তোরা প্রত্যেক সকাল হতে না হতেই ঘর থেকে বেরিয়ে যাস, তারপর সারাটা দিন আমি একা কিভাবে কাটাই সেটা কখনো ভেবে দেখেছিস? তাহলে তুমি কি চাও মা, আমরা সারাদিন ঘরে বসে থাকি? না তুমি সেটাও চাও না? তুমি চাও আমরা বিয়ে করে তোমার জন্য বৌমা নিয়ে আসি, তারপর বলো তো আমরা সংসার সামলাবো না অফিস সামলাবো? আমাদের অফিসে প্রায় 500 জনের কাছাকাছি এমপ্লয়ি রয়েছে। আমাদের অফিসের কাজের কারণে তাদের সংসার চলে, নিজেরা সংসার করতে গিয়ে তাদের সংসার ভাসিয়ে দিলে হবে? বিয়ে করলেই তোদের অফিসের কাজকর্ম বন্ধ হয়ে যাবে? তোর বাবাও তো বিয়ে করেছিল, কই ওনার তো এমন কোনো অসুবিধা হয়নি। তোরা বিয়ে করতে চাস না সেটা বল, বাহানা দিয়ে আমাকে আর বোকা বানাতে হবে না। ঠিক আছে, তোমার যখন আমাদের বিয়ে দেওয়ার ইচ্ছা, তুমি তাহলে আমাদের জন্য মেয়ে দেখতে পারো। যদি আমাদের মেয়ে পছন্দ হয় তাহলে আমরা ঠিক বিয়ে করে নেব। এবার আমরা আসি, অনেক দেরি হয়ে যাচ্ছে। অরুণের কথা শুনে অনিতা দেবী খুব খুশি হলেও তার বাকি ভাই এবং দাদারা খুব রেগে যায়। বাড়ির বাইরে বেরোতেই অরুণকে তারা সবাই মিলে একই প্রশ্ন করতে থাকে যে সে এভাবে কেন তাদের মাকে বিয়ের কথা বলেছে। তোরা আমার থেকে বড় হয়ে এরকম বোকার মতো কেন যে কাজ করিস আমি কিছু বুঝি না। সম্বন্ধ দেখতে বলা মানেই তো বিয়ে করা নয়। আমরা প্রতিবারই মেয়েগুলোকে রিজেক্ট করতে থাকবো। আমাদের পছন্দ না হলে তো আমাদের আর কেউ জোর করে বিয়ে দিতে পারবে না। দারুণ আইডিয়া। এরকম করলে তো মায়ের মনেও হবে না যে আমরা মাকে কষ্ট দিচ্ছি, আবার আমাদের ইচ্ছাও পূরণ হয়ে যাবে। কত বুদ্ধি তোর, মাঝে মধ্যে সন্দেহ হয় তুই আমারই ভাই তো। এই বলে তারা 4 ভাই মিলে হাসাহাসি করতে থাকে। সেখান থেকে তারা নিজেদের অফিসে চলে যায়। অন্যদিকে অনিতা দেবী খুশি হয়ে তার 4 ছেলের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। কোনো মেয়েকেই তার সম্পূর্ণভাবে পছন্দ হয় না। যাদেরকেই পছন্দ হয় তারা প্রত্যেকেই অত্যন্ত চালাক হয়। এতটাই চালাক যে সম্বন্ধ দেখতে আসা পাত্রপক্ষকে তারা সম্পত্তির কথা জিজ্ঞাসা করতেও একবারের বেশি দুবার ভাবে না। এমনই একদিন অনিতা দেবী এবং তার ছেলেরা একটা বাড়িতে সম্বন্ধ দেখতে যায়। সেই বাড়িতেও 4 বোন একসাথেই থাকতো। দেখুন, আমাদের সাথে আপনার ছেলেদের একটু এজ ডিফারেন্স আছে। ওরা আমাদের থেকে বয়সে অনেকটাই বড়। শুধু নিজের থেকে বড় বয়সী কাউকে বিয়ে করে তো নিজের জীবন নষ্ট করতে পারবো না, তাই না? এই মেয়েটা তো ঠিকই বলছে। বিয়ে করবে না করে আমার ছেলেরা নিজেদের বয়স বাড়িয়ে ফেলেছে। এখনকার যুগের পড়াশোনা জানা শিক্ষিত মেয়েরা নিজের থেকে বেশি বড় কাউকে বিয়ে করতে গেলে এমন যে কোনো শর্ত রাখবেই, সেটা তো আমি জানতাম না। আচ্ছা, তাহলে তোমরা কি চাও? আমি কি করলে তোমরা আমার ছেলেদেরকে বিয়ে করবে? আমরা চাই আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার 4 ছেলের মধ্যে ভাগ করে দেবেন। প্রত্যেকের ভাগে সমান থাকবে, এক চুলো কম নয় বেশিও নয়। কারণ আমাদের বাড়িতে আমার বাবা আমাদের 4 বোনের মধ্যে সমান ভাগে সম্পত্তি ভাগ করেছে, যাতে আমাদের মধ্যে কোনো রকমের ঝগড়া না হয়। আর আমরা বোনেরা যখন যা হয়ে অন্য বাড়িতে যাব তখন যাতে কোনো সমস্যা না হয়, তাই জন্য এই কথা বললাম। মিনির প্রস্তাব শুনে অমর খুবই রেগে যায়। আমরা এতদিনে যা রোজগার করেছি সব 4 জনে করেছি, আর যা থাকবে আমাদের 4 জনেরই থাকবে। তোমরা বিয়ে করে আসার আগে আমাদের ভাইদের মধ্যে ভাগাভাগি করতে চাইলে সেটা তো আমি কখনোই হতে দিতে পারবো না, তাই না? তোমাদের দেখতে যতই সুন্দর হোক না কেন, মনটা ততই কুৎসিত। আমরা কোনো মতেই এই বাড়িতে বিয়ে করতে পারবো না। এই বলে তারা তাদের মাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এভাবেই একের পর এক অনেকগুলো সম্বন্ধ ভেঙে যাওয়ায় অনিতা দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে। আমি তোদের উপর ভরসা করে আর থাকবো না। তোরা ঠিক কোনো না কোনো কারণে প্রত্যেকবার সম্বন্ধগুলো ভেঙে দিচ্ছিস। আমি নিজের পছন্দের মেয়েদের সাথে তোদের বিয়ে দেব। আমাদের পছন্দের মেয়েরাও যদি বিয়ে করে আসার আগে আমাদের ভাইদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করে তখন কি করবে? আমি সেই কারণেই গরিব পরিবার থেকে কম পড়াশোনা জানা 4 মেয়ের সঙ্গে তোদের বিয়ে দেব, যারা সংসার বলতে শুধু সংসারে থাকা লোকগুলোকেই বুঝবে, কোনো সম্পত্তি বা টাকা পয়সাকে নয়। অনিতা দেবীর 4 ছেলে তাদের মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনিতা দেবী তাদের কোনো কথা শোনে না। সে খুঁজে খুঁজে 4 জন গরিব ঘরের মেয়ে ললিতা, কুসুম, রাখি এবং শিলাকে তার বাড়ির বৌমা বানিয়ে নিয়ে আসে। বিয়ে করে আসার পর থেকে অনিতা দেবীর বৌমারা প্রত্যেকদিন নতুন নতুন কিছু না কিছু অঘটন ঘটাতেই থাকে। অনিতা দেবী এবং তার 4 ছেলে বাড়ির 4 বউকে নিয়ে বিভিন্ন রকম মেশিন এবং যন্ত্রপাতির ব্যবহার শেখাতে চাইলেও তারা যেন কিছুতেই সেসব কিছু শিখতে চায় না। এমনই একদিন তারা হিটার গরম হয়ে গেছে ভেবে হিটারে জল ঢেলে দেয় এবং সারা বাড়িময় আওয়াজ করে হিটারটা ফেটে যায়। এরকম দুম করে যে কোনো জিনিসের মধ্যে হঠাৎ করে জল ঢালতে হয়? এটা হিটার, এটার থেকে গরম হাওয়া বেরোয়। তোমাদের যখন এতই ভয় করছিল আমাকে অন্তত ডাকতে পারতে। ছেড়ে দাও, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে হবে না। তবে এরকম ভুল যেন আর কখনো না হয়। কি করব বলুন মা, আমরা ছোটবেলা থেকে শুধু গিটার শুনেছি, হিটার তো কখনো শুনিনি, তাই জন্যই এমন ভুল হয়েছে। অনিতা দেবী তাদেরকে অনেক রকম ভাবে বুঝিয়ে সেখান থেকে চলে যায়।
দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। অনিতা দেবী এবং তার পরিবার একদিন একটা বিয়ের নিমন্ত্রণ পায়। তারা সবাই সেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য সকালবেলা থেকেই প্রস্তুত হতে শুরু করে। এমন সময়, এই তুমি এটা কি করছো? এতগুলো টাকা খামে ভরছো কেন? এত টাকা কি কাউকে দিতে হয়? এসব তুমি কি বলছো ললিতা? কাউকে উপহার দেওয়ার সময় এরকম ভাবে কম বেশি বিচার করতে নেই। আর উপরবেলা তো আমাদের দুহাত ভরে দিয়েছেন। আমরা প্রথম নিমন্ত্রণে গেলে এইভাবে দুহাত ভরেই লোকজনকে উপহার দিই। তোমরা এত বোকা, তারপরেও এত বড়লোক কিভাবে? আমরা তো কোনো নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আগে হিসাব করে নিই আমরা কতজন যাব আর কতটা খেতে পারবো, সেই মতোই গিফট দিই আমরা। আর আমরা যাচ্ছি মাত্র 9 জন, আর তুমি 10,000 টাকা খামে বললে প্রত্যেকে 1,000 টাকার খাবার খেতে পারবো। আহারে, গরিবদের কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে গেলে কত হিসাব নিকাশ করতে হয়। ললিতার কথা শুনলে বাইরের লোকের খারাপ লাগলেও আমি ওর কথা বুঝতে পারছি। তুমি এখন আর গরিব নও ললিতা, তুমি এখন ধনী বাড়ির বউ। তোমাকে এত হিসাব নিকাশ করে বিয়ে বাড়িতে যেতে হবে না। তার মানে তুমি 10,000 টাকাই দেবে? তোমার ভাইয়েরা কি আলাদা আলাদা করে টাকা দেবে? তা তো আমি জানি না ওরা কে কি দেবে, তবে আমরা প্রত্যেকে আলাদা আলাদা উপহার দেবো, এটুকু আমি জানি। অমরের কাছে এমন কথা শুনে ললিতা অবাক হয়ে যায়। একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য 4 জন 4 রকমের গিফট দেবে ভেবেই ললিতা আকাশ থেকে পড়ে। সমস্ত কথাগুলো সে তার বোনেদেরকে গিয়ে বলে। ললিতার কাছ থেকে কথাগুলো শুনে তার বাকি বোনেরাও প্রচন্ড অবাক হয়। আমার স্বামীও তো আলাদা করে উপহার দেবে, তবে কি দেবে আমি জিজ্ঞাসা করিনি। তোর কথা শুনে তো মনে হচ্ছে ওরা সব ভাইয়েরাই অনেক অনেক টাকার জিনিস দেবে। আমরা এত টাকার খাবার খেয়ে উসুল করতে পারবো? খাবারের কথা ভাবতে ভাবতেই তো আমার খিদে পেয়ে গেল। দেখি রান্নাঘরে কি আছে। খবরদার দিদি ভাই, একদম এখন কোনো খাবার খেও না। এখন খেলে তুমি বিয়ে বাড়িতে গিয়ে কিচ্ছু খেতে পারবে না। আরে এখন তো সবে বেলা 12টা বাজে, বিয়ে বাড়ি যেতে যেতে তো রাত 8টা। ততক্ষণে কি আমরা না খেয়ে থাকবো? তুই থাক না খেয়ে, আমি পারবো না। যাই দেখি রান্নাঘরে গিয়ে দেখি ফ্রিজে কিংবা রান্নাঘরে যদি কিছু থাকে। পেটে একেবারে ছুঁচো দৌড়াচ্ছে। আরে বাবা, এখন থেকে একটু উপোস করলে বিয়ে বাড়িতে গিয়ে পেট ভরে 1000 টাকা কেন 2000 টাকার খাবার খেয়ে নিতে পারবো। তাহলে গিফট দেওয়া টাকাগুলো একটু হলে উসুল করা যাবে, তাই জন্যই বললাম। আর আজকে বিয়ে বাড়ি থাকা সত্ত্বেও বাড়ির খাবারগুলো খেয়ে শুধু শুধু খাবারগুলো নষ্ট করার কি মানে বলো? ঠিকই বলেছিস রাখি, বাবার বাড়িতে থাকতেও তো বিয়ে বাড়ির দিনগুলোতে সকাল থেকে আমরা উপোস করেই থাকতাম, যাতে রাত্রিবেলা ভালো করে খেতে পারি। এভাবেই তারা 4 বোন সকাল থেকে না খেয়ে উপোস করে থাকে। সন্ধ্যা হতে না হতেই তারা সবাই সেজে গুজে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিয়ে বাড়িতে যেতেই তারা একটার পর একটা নানান রকমের খাবার খেতেই থাকে। তাদের খাওয়া দাওয়া দেখে বিয়ে বাড়িতে নানান রকমের লোকজনের আলোচনা শুরু হয়ে যায়। এমনকি যার বিয়ে সে এবং তার বাবাও ললিতাদেরকে নিয়ে নানান রকমের আলোচনা করে। অনিতা দেবীর বৌমাগুলো যে এত হাগুড়ে তা তো জানতাম না। এত মিষ্টি মিষ্টি মেয়েগুলো দেখতে ভেবেছিলাম ভদ্রসভ্য হবে, কিভাবে খাচ্ছে দেখো, যেন কত জন্ম না খেয়ে আছে। ইস, অনিতা দেবীর কথা ভাবলেই আমার লজ্জা লাগছে। তুমি জানো বাবা, ওই বউগুলো এসে আমাদের সাথে দেখাও করেনি। অনিতা আন্টি আর ওনার 4 ছেলে আমার সাথে দেখা করে আমাকে উপহারগুলো দিয়েছে। আমি অমর দাদাকে জিজ্ঞাসা করেছিলাম ওদের বউগুলো কোথায়, ওরা তো কোনো উত্তরই দিল না। উত্তর দেবেই বা কিভাবে, আর ওরা বলবেই বা কি? বলতে তো আর পারবে না যে আমাদের বৌমারা বিয়ে বাড়িতে এসেই কারোর সাথে দেখা না করেই খাবার খেতে চলে গেছে। ওরা এত ধনী পরিবার, আর ওদের বৌমাগুলো নাকি এইরকম। ছি ছি ছি। ধীমান বাবু এবং তার মেয়ের কথা অনিতা দেবী ও তার ছেলেদের কানে যায়। তারা লজ্জায় সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। অমর এবং তার ভাইরা তাদের বউদেরকে ডাকতে চায়। দাঁড়াও দাঁড়াও, আমরা সব খাবারের দাম জিজ্ঞাসা করে করে খাচ্ছি। এখনো পর্যন্ত মাত্র 700 টাকার খাবার খাওয়া হয়েছে, আরো 300-400 টাকা করে ম্যানেজ করতে হবে। শুধু শুধু তোমার দেওয়া এতগুলো টাকা আমি জলে যেতে দেব না। ললিতার কথা শুনে আশেপাশের লোকজনও হাসতে শুরু করে। অমর, বিকাশ, অরুণ এবং চন্দন তাদের 4 জনের স্ত্রীদেরকে সেখান থেকে নিয়ে বাড়ি চলে আসে। ললিতা, কুসুম, রাখি এবং শিলা কেউ কিছুই বুঝতে পারে না। অনিতা দেবী এবং তার ছেলেরা বাড়িতে ফিরে এসে 4 বউকে অনেক বকাবকি করে। তারপর থেকে ললিতা এবং তার বোনেরা তাদের গরিব জীবনের কোন রকমের অভ্যাসই তাদের বড়লোক শ্বশুর বাড়িতে প্রয়োগ করে না। ধীরে ধীরে তাদের ব্যবহারও ধনী পরিবারের বউদের মতোই হয়ে যায়।